আমরা অতিথিদের কাছে ফিরতে চাই। মনিরা শারমিন, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। বিরতির আগে আপনার কাছে আসলে প্রশ্নগুলো সব জমে গেছে, আশা করি উত্তর দেবেন। জি, ধন্যবাদ। আগে আমি ভাষার চ্যাপ্টারটা শেষ করি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে ভাষার বিষয়ে যে আমাদের আলোচনা, আমার মনে হলো যে আমার বিএনপির যিনি সহ-আলোচক আছেন, তিনি যেভাবে করে বলছেন আসলে বাংলা ভাষার এবং এই প্রমিত বাংলা ভাষার যে রয়্যালটি, এটি একটা দলের, নির্দিষ্ট একটা দলের, অন্য কোনো ভাষা, অন্য কোনো শব্দ আসলে এখানে ব্যবহার করা যাবে না। তো বিষয়টা তো নিশ্চয়ই সেরকম না যে এখানে দেখেন, আমি একটা উদাহরণ দিতে চাই যে এই যে ফ্যাসিস্ট শব্দটা আমরা এর আগে দেখেছি, আমরা যখন ক্যাম্পাসে আমরা তখন দেখেছি শুধু বামপন্থীরা আসলে এই শব্দটা ইউজ করে, কিন্তু আপনি দেখেন এই যে ফ্যাসিস্ট শব্দটা একটা আন্দোলনের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একেবারে গ্রামগঞ্জে মানুষের মুখে মুখে চলে গেছে। সুতরাং শব্দের রাজনীতি যেটা, সেটার আমার মনে হয় সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে যেটি লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার ভাষাটাকে ছাপিয়ে বা আমার ভাষাকে আমি কোনো শব্দের কাছে বা কোনো ভাষার কাছে আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না করছি, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যে ভাষার বিবর্তন, এটি আমার জন্য কোনো অসুবিধা না। এবং শব্দ আমরা নিব, এবং যেই ভাষা যত শব্দ ধার নিতে পেরেছে সেই ভাষা তত সমৃদ্ধ হয়েছে আমরা জানি। এবং এটা সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে ইংরেজি ভাষা, যে ভাষা আসলে সব ভাষার উপরে ছড়ি ঘোরাচ্ছে, এখন বিশ্ব ভাষা হিসেবে স্বীকৃত। সুতরাং আমি ভাষার যে রাজনীতি সেটা নিয়ে এটাই বুঝি, যতক্ষণ আমার ভাষাকে ছাপিয়ে না যাচ্ছে ততক্ষণ কোনো অসুবিধা নাই। এবং আমি আরেকটু বলতে চাই যে জেনজি জেনারেশন যারা, তারা কিন্তু আসলে এই ভাষা নিয়ে তারা কিন্তু অনেক বেশি সচেতন। এবং আমাদের যদি বলি যে আমাদের ভাষা আন্দোলন নিয়েও তারা অনেক বেশি সচেতন, কারণ তারা আসলে এইটুকু জানে যে আমরা ওই গানটা শুনেছি না ফকির আলমগীরের, যে দাম দিয়ে কিনেছি বাংলা। সুতরাং এই দাম দিয়ে কিনা, এই রক্তের বিনিময়ে পাওয়া ভাষা, এটা নিয়ে জেনজিরা খুব ওয়াকিবহাল, সেটা আমরা সবাই জানি। এবং দেখেন, এইটা বাংলা ভাষাটা যদি এইভাবে করে আসলে কোনো শব্দবন্ধ দিয়ে আসলে এটাকে ডিফাইন করার লাগে, তাহলে আমার মনে হয় যে সেই সময় 1948 সালে তমুদ্দুন মজলিস, যে এই সংগঠনটা বাংলা ভাষা নিয়ে এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং বাংলা ভাষাকে পরবর্তীতে এটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে, তো এই কোনো কিছুই হতো না যদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা বলতো যে না, তমুদ্দুন মজলিসের সংগঠনের সাথে আমরা কাজ করবো না। এটা আসলে হয় না। হ্যাঁ, এটা একটা বিষয়। এবং আমি আরেকটু বলতে চাই যে ভাই বলছিলেন যে নারীদের নিয়ে, গতকাল আমার মনে হয় যে ভাই এই ব্যাপারটা খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় এবং মহানগর মিলিয়ে গতকাল রাতে 1টার দিকে তার 12 জন নারী নেত্রী, তারা কিন্তু আমাদের দলীয় ভাবে তারা কিন্তু একসাথে এসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং নারীদের ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের যারা আছে ফ্রন্ট লাইনার, তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং 2 জন প্রার্থী যারা আসলে সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা উপস্থিত ছিল গতকালকে। এটা একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে এই পরামর্শ যখন ভাই এই প্রশ্ন যখন তুলছেন, তখন আমার খুব দুঃখ ভরে একটা কথা বলতে হয় যে গতকালই আমরা দেখেছি বিএনপির সাবেক এক নেত্রী রুমিন ফারহানা আপা, যিনি এখন সংসদ সদস্য, তিনি কিন্তু ছাত্র দলের কি বলে এটাকে, তার প্রতিবন্ধকতার কারণে এবং হামলার কারণে কিন্তু তিনি ফুললি দিতে পারেন নাই ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা দেখেছি, আমরা সবাই এই বিষয়ে ওয়াকিবহাল। সুতরাং নারীদের নিরাপত্তা এবং নারীদের আসলে সামনে আনার ক্ষেত্রে বিএনপি যে কতটা আন্তরিক, এটাও কিন্তু আমাদের এখন প্রশ্ন আসে। এই আর কি। তবে উদ্দুত ভূঁইয়া ভাই হয়তো আপনাকে বলবে কিনা আমি জানি না, বাট আপনারা যে দলটির সাথে জোট করেছেন তারা কিন্তু একজন নারীকে নমিনেশন দেয়নি। এটি আপনি কিভাবে দেখেন? আপনাদের দল থেকে যদিও দুজনকে দেয়া হয়েছিল। এটি দেখেন, এখানে জি 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 এখানে জামাতের কেউ থাকলে এই প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে দিতে পারতো। এবং দেখেন, যে দলটির সাথে আমাদের জোট, আমরা এইটা আমার মনে হয় 1000 টাইম আমি বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করবার চেষ্টা করেছি, জামাতের সাথে আমাদের যে অমিল, আইডিওলজিক্যাল যে অমিল, সেই অমিল কিন্তু রেখে এই জোটটা করা হয়েছে, বা এই সমঝোতা রাজনৈতিক কৌশল হিসেবে আমরা করেছি। যেমন নারী ইস্যুতে তাদের যে দৈন্যতা, আমরা এটার সাথে একমত না, আমরা এটা সাবস্ক্রাইব করি না। 71 ইস্যুতে তাদের যে অস্পষ্ট অবস্থান, এটাও আমরা সাবস্ক্রাইব করি না। এবং শ্রমিক ইস্যুতেও তাদের যে অবস্থান, সেগুলো আমরা সাবস্ক্রাইব করি না। সুতরাং তাদের সাথে আইডিওলজিক্যাল যে জায়গাটা, এই রাজনীতি তো আমরা করি না। এখন আমি যদি জামাতের মুখপাত্র হতাম, তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারতাম, কিন্তু আমি তো আসলে এনসিপি করি। সুতরাং আমার পক্ষ থেকে আমি এইভাবেই দেখি ব্যাপারগুলো। অবশ্যই মানে শহীদ মিনারে যে আপনার জামাত ইসলামের নেতার সাথে যে এনসিপি নেতারা গেল, বিরোধী দল হিসাবে গেল,
সেখানেও তো কোনো নারীকে দেখা গেল না। কারণ তারা তো সংসদ সদস্য না। আমার ধারণা আপনি একটা জিনিস মিস করছেন বারবার করে, সেটা হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপির যে জোট হিসেবে তারা যারা আসলে ফুল দিতে গেছেন, পুষ্পস্তবক অর্পণ করতে গেছেন, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা শুধু তারাই ছিল, মানে সংসদ সদস্য। আমাদের 6 জন সংসদ সদস্য ছিল এবং তার মধ্যে অবশ্যই নির্বাচিত কোনো নারী নাই। আমাদের 6 জন সংসদ সদস্য ছিল এবং 11 দলীয় জোটের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা গেছিলেন বিরোধী দল হিসেবে। সেই জায়গা থেকেই তো প্রশ্নটা আসছে। না না না, সেখানে নির্বাচিত কেউ নারী নাই তো। নারী নাই বললাম, আমার দল থেকে নাই, আমার দল থেকে নাই। সেই জায়গা থেকে প্রশ্নটা উত্থাপিত হওয়াটা খুব স্বাভাবিক। না না না, এটা স্বাভাবিক না ভাই। এখানে 11 দলের দায়িত্ব তো আমি নিতে পারবো না, আমি এনসিপির কথা বলতে পারি। শেষ করতে দেন, কথাটা সেন্টেন্সটা শেষ করতে দেন। সেই জায়গা থেকে উত্থাপিত হচ্ছে এই যে জুলাই সনদে বলা হলো 5% নারীকে নমিনেশন দেওয়া হবে। আপনারা জুলাইয়ের অগ্র সৈনিক, আপনারা যাদের সাথে জোট করলেন তারা আজকে সেই মানে মিনারের সামনে একজন নারীও নিলেন না কেন, নিতে পারলেন না কেন, অর্থাৎ নমিনেশন দিলেন না কেন, পাস করালেন? আমরা তো নমিনেশন দিয়েছি। আমরা নমিনেশন দিয়েছি হচ্ছে 3 জন নারীকে নমিনেশন দিয়েছি। আমরা 30 জনের মধ্যে 3 জন, সেই হিসেবে সেই পার্সেন্টেজটা যদি বলি 30 জনে 3 জন হলে সেটা 10% হয়। দুজন তো দিয়েছেন বোধহয়। 2 জন তো প্রার্থী হিসেবে তারা হচ্ছে শেষ পর্যন্ত ইয়ে করেছে আর কি, নির্বাচনটা করেছে, কিন্তু 3 জনকে আমরা মনোনয়ন দিয়েছিলাম, মাহমুদা মিতু সহ। জি, সুতরাং সেটা 10%। আমি আমার দলেরটা বলতে পারি, এখন অন্য দলে সেটা তো বিএনপিও তো সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আপনি তো জোট করেছেন, আপনি বলতে পারবেন না কেন? না না, আমি কি সব 11 দলের মুখপাত্র হয়ে এখানে বসি নাই তো। না 11 দলের মুখপাত্র না হলে 11 দলের আপনি তো দল হিসেবে আমি না 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 একটা 11 দলের শরীফ হলো, আমি এনসিপি রিপ্রেজেন্টেটিভ। আপনি আমাকে যখন পরিচয় করে দিয়েছেন, আমাকে তো যুগ্ম আহ্বায়ক এনসিপি বলেছে, সুতরাং আমি এনসিপির ব্যাপারে বলতে পারি। এবং এনসিপি 10% নারী নিশ্চিত করেছে, যেটা বিএনপিও তো করেনি। এবং দেখেন, আরো আপনার জ্ঞাতার্থে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে নোট অফ ডিসেন্টের কথা বলছেন আপনারা, নোট অফ ডিসেন্টের কথা বলে বলে আপনারা তো জুলাই সনদে যে আপনারা আন্তরিক না, এবং আপনার আজকের কথাতে আপনি এটা প্রমাণ করছেন যে জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্তরিকতার যে অভাব। দেখেন, আমাদের একমাত্র এনসিপি, এটা আপনাদের প্রচারণা, আপনারা তো জুলাই সনদে সিগনেচারই করেনি শেষ পর্যন্ত, পরশুদিন না কবে জানি করেছে। ওয়াই ভাই আমি তো ওয়াদুদ ভাইকে উত্তরটা দিচ্ছি, আপনি কেন উত্তর দিচ্ছেন? না না না, একই কথা। ও আচ্ছা আচ্ছা, জেনে ভালো লাগলো যে এটা একই কথা। ঠিক আছে, আমি একটু বলি, আমাদের একমাত্র নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে আমরা বলেছিলাম 100 আসনে সরাসরি নারী প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে যাবে, এবং সেটি মানা হয়নি, এবং সেটি 5% এসে থেকেছে। আমাদের একমাত্র নোট অফ ডিসেন্ট হচ্ছে সেটা। ধন্যবাদ। না, নোট অফ ডিসেন্ট তো বিএনপি অনেকগুলো দিয়েছে, ইট ডাজন্ট মিন যে তারা সিগনেচার করেনি, কিন্তু আপনারা এই একটি বিষয়ের কারণে সিগনেচার করেননি এতদিন। না না না, আমরা তো অন্য অনেক কারণে সিগনেচার করিনি, আমরা তো সেটা ব্যাখ্যা করেছি। আপনি যদি বলেন আমি আবার ব্যাখ্যা করতে পারি। না ঠিক তাহলে আছে। আপনাদের এখানে জুলাই সনদ বাস্তবায়নে মানসিক ধন্যতার প্রমাণ কি পাওয়া যায় না? আমাদেরকে বলছেন যে আমরা মানে অনাগ্রহ বা আগ্রহ কম, এটা আমরা তো সই করে ফেলেছি প্রথমে, আমরা তো করতে চাই, করবো। আমরা সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে আমরা অবজ্ঞা করে, অবহেলা করে, সব পাশ কাটিয়ে আমরা তো করব না, আমরা সংবিধানের মধ্য থেকেই এটাকে পাস করব। আপনারা তো নির্বাচন করলেন যে এখন, তাহলে এখন নির্বাচন করলেন কেন? 29 সালে নির্বাচন করতেন সংবিধানের ধারাবাহিকতা মেনটেন করে। এখন কি সংবিধানে কি লেখা আছে আজকে টকশোটা করতে হবে? না না ভাই, এটা তো প্রযুক্তি। আপনি যেটা দিচ্ছেন সেটা প্রযুক্তি। আপনি যেটা বলছেন সেটাও প্রযুক্তি, আপনি জানেন? না 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 না, অবশ্যই না। আপনি যুক্তি দিয়ে কথা বলেন। শুনেন, মধ্যবর্তী নির্বাচন হয়, আপনার কিভাবে হয়, মানে কোনটার উপর ডিপেন্ড করে? এই নির্বাচনটা কিসের উপর ডিপেন্ড করে হলো? দেশের যে কোনো পরিস্থিতিতে না না, এই নির্বাচনটা কেন হলো আপনি আমাকে একটু বলেন। এই নির্বাচনটা কিসের উপর ভিত্তি করে হলো? একটা তো ভিত্তি লাগবে। এটা একটা আন্দোলনের প্রেক্ষিতে সরকারের বিদায় হয়েছে, অতএব এইরকম প্রেক্ষিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিভাবে? তাহলে তো 29 সালে হওয়ার কথা। এই নির্বাচনটা ফেব্রুয়ারির 12 তারিখে কিভাবে হলো? শুনেন, সংবিধানে কিন্তু একটা ধারা আছে, দৈবিক দুর্ভাবিক যে কোনো দুর্যোগ, যে কোনো পরিস্থিতির প্রেক্ষিতে যাই ঘটুক না কেন নির্বাচন হতে পারে। এটা কত নম্বর ধারা? কি নির্বাচন হতে পারে? অনেক কিছু হতে পারে, নট অনলি নির্বাচন। এটা সংবিধানের কত নম্বর ধারা? ধারা আমার মুখস্থ নাই, কিন্তু আমি আপনাকে ধারার কথা বলে দিলাম, আপনি খুঁজে নিয়ে। তাহলে একটি সরকারের যদি মনিরা শারমিন, আমিও ভালো বুঝতে পারিনি, একটি সরকারে যদি পতন ঘটে, ধরুন ক্ষমতায় আসার 2 মাসের মাথায় পতন ঘটলো সাপোজ গণ আন্দোলন, তাহলে কি আমাদের 5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে
সংবিধান অনুযায়ী আপনি কি বলতে চান? আমি বুঝি না এটি আসলে। হ্যাঁ, এটা এটা একটু বুঝাই বলি। হ্যাঁ, জি, সেটা বলুন। হচ্ছে যে এই সংবিধানেরও কিন্তু একটা বেসিস আছে, যে এই সংবিধানটা এখন যে সংবিধানটা অনুষ্ঠিত হলো, এটা আসলে কিসের ভিত্তিতে? এটা আসলে জুলাই সনদের ভিত্তিতে। আপনারা পড়েছেন কিনা আমি জানি না। জুলাই সনদ 2025 যে হচ্ছে সনদটা হয়েছে, জুলাই সনদ আদেশ হয়েছে একটা, সেই আদেশের ভিত্তিতে কিন্তু এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে। আপনাদের খেয়াল থাকার কথা যে হ্যাঁ ভোটের যে আমরা একটা ব্যালট যে আজকে এই নির্বাচনে ছিল, সেই নির্বাচনের ব্যালটটাতে কিন্তু প্রথমেই লেখা ছিল, প্রথম লাইনটা যদি আপনারা পড়েন, যে এই যে জুলাই সনদ 2025 এইটারও রেটিফাই করেছে এই হ্যাঁ ভোটের মধ্যে জনগণ। সুতরাং জুলাই সনদ আদেশের ভিত্তিতে এই নির্বাচনটা হয়েছে, এবং এই জুলাই সনদটা যদি আপনারা প্রশ্ন করেন জুলাই সনদটা কে রেটিফাই করলো, সেটাও জনগণ করেছে হ্যাঁ ভোটের মাধ্যমে। সুতরাং দিস ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। আমার মনে হয় যে এই প্রসঙ্গগুলো সাইফুল হক, আলাদা আপনার কাছ আলোচনা থেকে করার একটা আগে ছোট আপনাদের করে একটু মন্তব্য নিয়ে আমরা আসলে আলোচনাটা শেষ করতে চাই এই মুহূর্তে। হ্যালো, জি, জি আমাকে বলছেন? জি না, আমি প্রথমত আমরা একটা মানে যে পর্যায়টা ঢুকে গেলাম, মানে আমরা একটু মানে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি মনে করি যে ইলিয়াস ভাই খুব সঙ্গত প্রশ্ন যেটা তিনি উত্থাপন করলেন। আমরা একটা গণজাগরণ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে এরপরে সেই সংসদ, যে সংসদের তামাশাপন্ন ছিল, দামি নির্বাচন ছিল, সেই সংসদ তারপরে বাতিল হয়েছে। আমরা একটা ইন্টারিম সরকার গঠন করেছি, সেটাও একটা সমঝোতার ভিত্তিতে। ফলে একটা বোঝাপড়ার জায়গা থেকে আমরা বলেছি যে এখন একটা নির্বাচন দরকার, সেটা সবাই আমরা একমত হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা নিশ্চয়ই 29 সাল অথবা 30 সাল পর্যন্ত অপেক্ষা করার প্রশ্ন নেই, সেখানে কোনো প্রশ্ন নেই। ফলে যেহেতু একটা বাস্তবে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ স্টেট তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে রাষ্ট্র চালাতে গেলে তার একটা রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে একটা ডেমোক্রেটিক পলিটির মধ্য দিয়ে, একটা পপুলার একটা ইলেকশনের ভেতর দিয়ে। ইলেকশন 17 বছর ধরে যে ইলেকশনের জন্য বাস্তবে দেশের মানুষ অপেক্ষায় ছিল, ও স্বাভাবিকভাবে ইলেকশনটা হয়তো আরো অনেক আগে হবার ব্যাপার ছিল, কিন্তু নানা কারণে ঘটনায় আমরা সেই ইলেকশনটা এবার 12 ফেব্রুয়ারি মানে অনুষ্ঠিত হলো। এটা দুটো প্রশ্ন মনিরা যেটা বললেন, আমরা প্রথমত এটা একটা দ্বৈততা আছে। দ্বৈত হলো যে আমরা একদিকে এটা একটা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন যেমন আছে, সাংবিধানিক একটা ভিত্তি জায়গা যেমন আছে, আবার আমরা একটা অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিছু এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি, এক্সট্রাঅর্ডিনারি কিছু কর্তব্য, কিছু কাজ আমাদের সামনে হাজির করেছে। ফলে এর একটা কমবে, এবং সেই এক্সট্রাঅর্ডিনারি কাজটা করা গেছে অভ্যুত্থানকারী অংশীজনের রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে, আমাদের বোঝাপড়ার ভিত্তিতে। আপনি পরবর্তী যে প্রশ্ন যেটা বললেন, এটা নিয়ে দুটো ব্যাখ্যা। ধরুন বিএনপি বা তারা তাদের সংসদ সদস্যরা তারা ওখানে স্বাক্ষর করেননি যে সংবিধান সংস্কার পরিষদের হিসাবে, তাদের ব্যাখ্যাটা অত্যন্ত স্পষ্ট। তারা যেহেতু তারা যে শপথটা নিয়েছেন, আপনি খেয়াল করবেন, সংবিধানের রক্ষণ, সংবিধানের সংরক্ষণ ইত্যাকার শব্দ বাক্য দিয়ে তারা কিন্তু শপথ তারা নিয়েছেন। তো এই সংবিধানে কিন্তু আপনি সংবিধান পরিষদের কথাটা, সংবিধান সংস্কার পরিষদ তারা উল্লেখ নাই। বিএনপির লজিক হচ্ছে যখন পার্লামেন্ট শুরু হবে, যখন এটা বিল আকার উত্থাপিত হবে, আইন হবে, যখন এটা সংবিধানে যুক্ত হবে, যে একই সাথে আমার 12 ফেব্রুয়ারি ইলেকশনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট এটা পরবর্তী 180 দিন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে এটা কাজ করবে। যখন এটা বিল থেকে আইনে পরিণত হবে, তখন বিএনপি, আমি বিশ্বাস করি বা তাদের কথার মধ্যে বেরিয়ে এসছে, তখন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তখন তারা শপথ গ্রহণ করবেন। তো এটা হচ্ছে বিএনপির দিকের লজিকটা এটা, এবং সাংবিধানিক বিশেষজ্ঞরা এভাবে কথাটা বলে আসছেন। অন্যদিকে পাল্টা একটা আর্গুমেন্ট আছে, পাল্টা যুক্তি আছে। তো সেখানে আমি বরঞ্চ এটা উদ্বিগ্ন আছি, 12 যদি ধরি মার্চ যখন পার্লামেন্ট যখন শুরু হবে, তখন এটা নিয়ে কোন পর্যায়ে আমি বিশ্বাস করি এটার অগ্রাধিকার হবে যে আমরা যে বিষয়গুলোর মধ্যে আমাদের বড় দাগের বোঝাপড়া দরকার হবে পার্লামেন্ট মেম্বারদের মধ্যে, বিভিন্ন যারা পার্লামেন্টে যারা ইলেক্টেড হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকাগুলোকে সম্ভবত, এখানে ওয়াদুদ ভাই আছেন, তারা বিবেচনা করবেন যে বিষয়গুলো আমাদের কোনো অচল অবস্থা তৈরি করতে পারে, এটাকে বিবেচনার মধ্যে রেখে অগ্রাধিকার তালিকাটা ঠিক করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেই জায়গাটা করতে পারলে আমি
এই ছোট বিষয়টা কিন্তু এটা ছোট বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা যদি মীমাংসা করতে পারি তাহলে আমরা কিন্তু পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার একটা আশঙ্কা অনেকেই করছেন, সেই জায়গা থেকে হয়তো আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। বেরিয়ে আসতে পারবো। আলোচনা হয়তো সামনের দিনগুলোতে আপনি যে বিষয়টি তুলে এনেছেন যে সংসদ অধিবেশনের দিকে এখন আসলে সবাই তাকিয়ে আছে, আমরা সেই বিষয় নিয়ে সামনের দিনগুলোতে আবার আলোচনা করব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।